এখন প্রবেশ করে যাচ্ছে না বেদ জিনিসটা কি, তাহলে বেদের অর্থ বিচার করার জন্যই তো প্রবৃত্ত হচ্ছে। তাহলে এখন আগে প্রশ্ন করেছে বেদ কাকে বলে। সেখানে বলা হচ্ছে অপৌরুষেয়ম বাক্যম বেদঃ। অপৌরুষেয় বাক্য কি বলা হচ্ছে? বেদ। পৌরুষ বাক্য নয়, অপৌরুষেয় বাক্য। কারণ বেদ হচ্ছে কোন পুরুষের দ্বারা রচিত হয়নি, এটাই মীমাংসকদের মত। তার জন্য বলা হচ্ছে অপৌরুষেয়ম। অপৌরুষেয় যে বাক্য সেটা হচ্ছে বেদ। স পঞ্চবিধ। বেদে যে সমস্ত যা কিছু পাওয়া যায় তাকে 5টা শ্রেণীতে ভাগ করে। পঞ্চবিধ মানে বেদ মানে যে মানে বেদের 5 প্রকার মানে 5টা বেদ আছে এরকম ঠিক নয়। বেদে যা কিছু পাওয়া যায় সেটা 5টা শ্রেণীতে ভাগ করা হয়। দেখি কি? বিধি, মন্ত্র, নামধেয়, নিষেধ, অর্থবাদ। তার মানে বেদে যে সমস্ত গুলো আছে তার কিছু অংশ বিধি। বিধি কি জিনিস সেটা ডিটেলসে আসবে। মন্ত্র কিছু আছে মন্ত্র, আর কিছু আছে নামধেয়, কিছু আছে নিষেধ, আর কিছু আছে অর্থবাদ। অর্থবাদ আমি একটু আগে বললাম, বিস্তারে পরে আসবে। অর্থবাদ মানে প্রশংসা করা, নিষেধ মানে কি কি করবে না, নামধেয় মানে কি নাম হবে এই জায়গার বা ওই জায়গার কি নাম হবে, মন্ত্র মানে যেটা হচ্ছে একদম সাক্ষাৎ কি করে, যেটা আমার যজ্ঞ করার সময় আহুতি দেওয়ার সময় যার উচ্চারণ করতে হয় তাকে মন্ত্র বলা হচ্ছে। আর বিধি মানে হচ্ছে যেগুলো দ্বারা বিধান করা হয়, তুমি এই করবে, তুমি ওই করবে, তুমি সেই করবে, সেটা তো বললো। কিন্তু যজ্ঞ করার সময় যেগুলো প্রয়োগ হবে সেগুলো হচ্ছে মন্ত্র। এইভাবে 5টা শ্রেণীতে ভাগ করলো: বিধি, মন্ত্র, নামধেয়, নিষেধ, অর্থবাদ। এই 5টা অংশের ব্যাখ্যায় সমগ্র অর্থ সংগ্রহ, এর বাইরে কোনো কিছু নেই। এই 5টাই হচ্ছে এখানে কোথায় প্রতিপাদিত হয়েছে? অর্থ সংগ্রহে প্রতিপাদিত হয়েছে। তাহলে এবার আমি প্রথমেই প্রবেশ কোথায় করে যাব? বিধিতে প্রবেশ করে, এবং সব থেকে বড় অংশ হচ্ছে বিধি। বিধি নিয়েই বেশি চর্চা করা হয়েছে। বলছে বিধি ত্রিবিধা। বিধিকে অনেক ভাবে ভাগ করা হবে। প্রথম একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, একটা দৃষ্টিকোণ দেখানো হচ্ছে। বলছে বিধি 3 প্রকার। কিভাবে না, একটা হচ্ছে প্রধান বিধি, গুণবিধি, আর একটা হচ্ছে বিশিষ্ট বিধি। একটু পরে আবার 4 প্রকারও দেখানো হবে। কারণ এরকম হয়, এরকম কেন হয় এটা আমি নিচের লাইনে নিয়ে চলে যাচ্ছি, নিচের পেরাতে। বিধি ত্রিবিধা। বিধি কত প্রকার? না, বিধি হচ্ছে 3 প্রকার: প্রধান বিধি, গুণবিধি, বিশিষ্ট বিধি। ভালো করে দেখো, একটা যদি আমার সমুদায় থাকে তাকে আমি বিভিন্ন দৃষ্টিতে ভাগ করতে পারি। কিরকম? ধরে নেওয়া যাক 5টি ছেলে আছে, সেখানে আমি তাদেরকে ভাগ করতে পারি রোগা মোটা, ভাগ করতে পারি লম্বা বেঁটে। তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের কিন্তু ভাগ করা যায়। দেখা যাবে 3টি ছেলে লম্বা, 2টি ছেলে মেটে, আবার 1টি ছেলে রোগা, 4টি ছেলে মোটা, এভাবে ভাগ করা যেতে পারে। ঠিক সেরকম বিধিকেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হচ্ছে। বলছে বিধি ত্রিবিধা। প্রথমে হচ্ছে বিধি 3 প্রকার। যা বিধি পাওয়া যায় তাদেরকে 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রধান বিধি, আর একটা হচ্ছে গুণবিধি, আর একটা হচ্ছে বিশিষ্ট বিধি। প্রধান বিধি কাকে বলে? বলছে অজ্ঞাতার্থ জ্ঞাপকো বেদভাগো বিধি। বলছে সেই বেদভাগ, বেদভাগ মানে বেদের অংশ, যেটা হচ্ছে অজ্ঞাত অর্থ জ্ঞাপক হয়, যেটা একদম অজ্ঞাত অংশ, কিচ্ছু বিন্দুমাত্র জানা নেই, সেই রকম যে বোঝায় তাকে বলা হয় বিধি। তাই কি বলা হয়? বিধি। যথা অগ্নিহোত্রাম জুহুয়াত স্বর্গকাম। তার মানে এইটা বিধি তো সবগুলোই, মানে এটা হচ্ছে প্রধান বিধি। অজ্ঞাত অর্থ যে বোঝাবে তাকে কি বিধি বলা হবে? প্রধান বিধি বলা। কারণ বিধি মানেই তো সেটা কিছু বিধান করে, কিন্তু যে একদম পুরোপুরি নতুন অর্থের বিধান করবে তাকে কি বলা হবে? প্রধান বিধি বলা হবে। যথা অগ্নিহোত্রম জুহুয়াত স্বর্গ কাম। যে স্বর্গ কাম, যিনি স্বর্গ চান তিনি কি করবেন? অগ্নিহোত্রম জুহুয়াত, তিনি অগ্নিহোত্র যাগ করবেন, অগ্নিহোত্র হোম করবেন। তাহলে এই যে স্বর্গ চাইলে তুমি অগ্নিহোত্র যাগ করো বা অগ্নিহোত্র হোম করো, এবং অগ্নিহোত্র হোম করলে তোমার স্বর্গ প্রাপ্তি হবে, এটা অন্য কোনো প্রমাণের দ্বারা পাওয়া যায় না। কারণ বলাই হয়েছে বেদের লক্ষণে প্রত্যক্ষেন অনুমিত্যা বা ইয়স্তু উপায় ন বেদ্যতে এনম বিদন্তি বেদেন তসমাৎ বেদস্য বেদ্যতা। যাজ্ঞবল্ক্য বলেছে বেদ, বেদের মানে ব্যাপারটা কি, বেদকে কেন বিশিষ্ট বলা হয়? তার কারণ যেটা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বা অনুমান প্রমাণের দ্বারা জানা যায় না। প্রত্যক্ষ মানে কি? যেটা আমরা সাক্ষাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করি, যেটা আমরা চোখে দেখি, কানে শুনি, নাকে গন্ধ নিই, সেই জিনিসটাই হচ্ছে প্রত্যক্ষ। আর অনুমান কি? যেটা আমরা বারবার দেখেছি, দিয়ে আমরা তার অনুভব থেকে বলি আচ্ছা এটা আছে মানে এটা হতে পারে। যে ধোঁয়া দেখলে আমরা বারবার দেখেছি, ধোঁয়া আর অগ্নি একসঙ্গে থাকে, তার মানে ধোঁয়া দেখেই আমার মনে হলো এখানে নিশ্চয়ই আগুন আছে। এই যে অনুমান করা, বারবার যারা আমি সাহচর্য দেখেছি তাকে কি বলে? অনুমান। তার মানে অনুমান সেখানেই হবে আমার আগে যেখানে প্রত্যক্ষ হয়েছে।
তাহলে যেখানে প্রত্যক্ষ হয়েছে আমার সেখানে কি হতে পারে, অনুমান হতে পারে। যে বিষয়ের আমার আগে প্রত্যক্ষ হয়নি তার অনুমানও হবে না। তাহলে আমার অনুমান কি নির্ভর, প্রত্যক্ষ প্রমাণ নির্ভর। তাহলে এখন তো প্রশ্ন হতে পারে যে স্যার অনেক সময় যে মানে অনুমান দুই প্রকার, স্বার্থ অনুমান, পরার্থ অনুমান। যখন আমি হয়তো সেই জিনিসটা দেখিনি কিন্তু আমাকে সে বুঝিয়ে দিল, তখন আমার তো অনুমান হয়। তোমার সাক্ষাৎ সেখানে প্রত্যক্ষ না থাকলেও যে তোমাকে বোঝাচ্ছে তার প্রত্যক্ষ হয়েছে। তাই অনুমান সবসময় প্রত্যক্ষের উপরে নির্ভর করে। কিন্তু বেদে যা সমস্ত কিছু বলে সেটা না প্রত্যক্ষের দ্বারা জানা গেছে না অনুমানের দ্বারা জানা গেছে। সেই রকম ইন্দ্রিয়েরও অতীত এই জ্ঞান, তার জন্য কি বলা হয়, বেদ বলা হয়। তাহলে মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি হবে কি না হবে সেটা তো ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না, কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়ও শেষ। তাহলে সেইটা তুমি তো এই প্রত্যক্ষ প্রমাণের দ্বারা অনুভব করতে পারবে না। তাই সেখানেই শব্দ প্রমাণ আছে কে, বেদ। এবার যে অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদ ভাগ নীতি, এটাই হচ্ছে প্রধান, যে একদম অজ্ঞাত অর্থ যে স্বর্গ তুমি পাবে অগ্নিহোত্র করলে, সেটা তুমি কথা জানতে পারলে এই অগ্নিহোত্রম জুহিয়াত স্বর্গম। তাই এই যে বিধি, এই বিধি হচ্ছে প্রধান বিধি। তারপরে আসছে গুণবিধি। গুণবিধি কি বলছে না, যেখানে যত্র কর্ম মানান্তরেণ প্রাপ্তম তত্র তদুদ্দেশ্যেন গুণমাত্রম বিধত্তে। আগেরটা ভালো করে দেখো, অজ্ঞাতার্থ জ্ঞাপক ও বেদভাগ বিধি। এখানে অজ্ঞাত যে একটা কাজ তোমাকে বোঝালো, সেটা তো বোঝালো যে এইটা করলে তুমি এইটা পাবে, সেটা তো প্রধান বিধি। গুণবিধি কি না, যেখানে সাক্ষাৎ কর্মটাকে না বুঝে, এখানে দেখো অগ্নিহোত্রম জুহুয়াত স্বর্গম, এখানে কি কাজ করবে সেটা বলা হয়েছে। আর গুণবিধিতে সেই কাজটার জন্য সাধন কি হবে, উপকারক কি হবে, সেইটা যে বোঝায় তাকে বলা হয় গুণবিধি। সেখানে কর্মটা কিন্তু আগে থেকে বলে দিয়েছে, আগে থেকেই বলে দিয়েছে কোন কার দ্বারা, প্রধান বিধির দ্বারা বলা হয়ে গেছে। তাহলে অগ্নিহোত্রম জুহুয়াত স্বর্গম এখানে বলে দিয়েছে তুমি যদি স্বর্গ চাও তাহলে অগ্নিহোত্র যাগ করবে। তাহলে এখন প্রশ্ন, আচ্ছা আমি অগ্নিহোত্র তো করবো, কি দিয়ে করব? অগ্নিহোত্র জায়গায় আমি কি আহুতি দেব? দুধ দেব, দই দেব, পুরোডাস দেব, ঘি দেব, বপা দেব, কি দেব? তাহলে সেখানে প্রশ্ন হতে পারে। তাই সেখানের জন্য বলছে দধনা জুহোতি, দধি হচ্ছে তার উপকার। ওই জন্য বলছে যত্র কর্ম মানান্তরেণ প্রাপ্তম, যেখানে কর্ম অন্য প্রমাণের দ্বারা অলরেডি পাওয়া হয়ে গেছে। অন্য প্রমাণের দ্বারা মানে অন্য বাক্যের দ্বারা আগেই বলা হয়ে গেছে। ওই যে অগ্নিহোত্রম জুহাত স্বর্গম, এই বাক্যের দ্বারা অলরেডি বলা হয়ে গেছে। তত্র তদুদ্দেশ্যে না গুণমাত্রম বিধাত্তে, গুণ মানে এখানে উপকারক, তার যে সামগ্রী, সামগ্রীর বিধান যে বিধির দ্বারা করা হয় তাই গুণবিধি বলা হয়। যথা দধনা জুহোতি। তারপরে কি আসছে, বিশিষ্ট বিধি। বিশিষ্ট মানে কি, যেখানে প্রধানও আছে গুণও আছে, তাকে কি বিধি বলা হয়, বিশিষ্ট বিধি। বলছে যত্র উভয়ম অপ্রাপ্তম তত্র বিশিষ্টম বিধত্তে, যেখানে না কর্মের বিধান করা হয়েছে না গুণের বিধান করা হয়েছে, দুটোই যদি একসঙ্গে বিধান করে দেওয়া হয় তখন তাকে বিশিষ্ট বিধি বলা হয়। তার মানে যেখানে কর্মেরও বিধান করা হচ্ছে আর গুণেরও বিধান করা হচ্ছে। যথা সোমেন যজেত, সোম দিয়ে কি করবে, যাগ করবে। তাহলে এখানে কি করবে, যাগ কি, যাগ হচ্ছে সোম, তাহলে সোম যাগ করবে, কি দিয়ে করবে না সোম রস দিয়ে করবে। তাহলে এখানে কর্মেরও বিধান করা হচ্ছে, কর্মের যে উপকারক যে গুণ তারও বিধান করা হচ্ছে। ওর জন্য এটা কি বিধি, বিশিষ্ট বিধি। তাহলে আমরা তিন ধরনের পেলাম, প্রধান বিধি, গুণবিধি, বিশিষ্ট বিধি। এটা একটা দৃষ্টিভঙ্গি গেল। উদাহরণগুলো দেখে নেবে। অগ্নিহোত্রম জুহুয়াত স্বর্গম প্রধান বিধি, দধনা জুহোতি গুণবিধি, সোমেন যজেত বিশিষ্ট বিধি। এখানে প্রশ্ন আসবে সোমেন যজেত ইতি প্রধান বিধি গুণবিধি বিশিষ্ট বিধি প্রয়োগ বিধি। তাহলে সেখানে তোমাকে বলতে হবে এটা হচ্ছে গুণবিধি, দধনা জুহোতি। সেরকম এইরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, উদাহরণগুলো থেকে দিয়ে দেবে। বিধি চতুর্বিধা, হ্যাঁ বিধি হচ্ছে চার প্রকার। বিধি কয় প্রকার, আবার একটা অন্য দৃষ্টিতে ভাগ করছে। কি বলছে, উৎপত্তি বিধি, বিনিয়োগ বিধি, অধিকার বিধি এবং প্রয়োগ বিধি, চারটি ভাগ করা হয়। বলছে যে বিধি কর্মের বিধান করবে, কার বিধান করবে, কর্মের বিধান করবে, তাকে বলবো আমরা উৎপত্তি বিধি। তাই কি বিধি বলবো, উৎপত্তি বিধি বলবো। বিনিয়োগ বিধি কাকে বলবো না, যে বিধি কে প্রধান আর কে তার অঙ্গ, কে প্রধান আর কে তার অঙ্গ মানে কে অপ্রধান, মানে একজন উপকারক আর একজন উপকার্য, তাদের মধ্যে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ যে বোঝায় তাকে বলা হয় বিনিয়োগ বিধি। বলছে দেখো, কর্ম স্বরূপ মাত্র বোধক বিধি উৎপত্তি বিধি, যেখানে শুধুমাত্র কর্মের স্বরূপটা বলা যায়, এই কর্ম করা হয়। যেমন অগ্নিহোত্রম জুহোতি, অগ্নিহোত্র হোম করবে, অগ্নিহোত্র হোমেন ইষ্টম ভাবেত। তাহলে এটা হচ্ছে কি বিধি, উৎপত্তি বিধি, সেখানে শুধু কর্মের স্বরূপ বলা হয়েছে।
আর যেখানে কর্মের প্রধান এবং অপ্রধানের মধ্যে সম্বন্ধ, এই যে দেখো দধনা জুহতি, তাহলে দধনা এখানে তৃতীয়া আছে, তৃতীয়ার দ্বারা কি বোঝায়? তৃতীয়ার দ্বারা এটা যে উপকারক সেটা বোঝায়, এটা গৌণ এটা বোঝায়। যে তৃতীয়া যেখানেই হয়, তৃতীয়া কি হয়? সবসময় গৌণ হয়। ওর জন্য বলা যে সহযুক্তে অপ্রধানে, বলা আছে তো যে অপ্রধানেই কি হয়? সহের যোগ হয়, তাহলে তার গৌণতা বোঝানো হচ্ছে। দধনা জুহতি, দধনা জুহতি, তাহলে এখানে দধির সঙ্গে যে দধি শব্দের তৃতীয়ার এক বোঝানো কি রূপ হয়েছে? দধনা জুহতি। দধি কার উপকারক? না অগ্নিহোত্র হোমের উপকারক। অগ্নিহোত্র হোমের সঙ্গে দধির যে সম্বন্ধ, উপকার্য উপকারক সম্বন্ধ, সেটা কে বোঝাচ্ছে? তৃতীয়া বিভক্তি বোঝাচ্ছে। তাহলে এই যে সম্বন্ধ বোঝালো, এই সম্বন্ধ বোধক বিধিকে কি বলা হয়? না বিনিয়োগ বিধি। তারপরে কি আসছে? অধিকার বিধি। যে বিধি অধিকার বোঝায়, মানে কোন একটা কাজ, বেদে একটা কাজ বিধান করলো যে তুমি এই কাজটা করবে বা এই জায়গাটা করবে, তার অধিকার কে? অধিকার মানে তার স্বামী কে? এই যে কর্মটা সে করবে, তার দ্বারা তার কার কি ফল হবে, এইটা যে বোঝায়, তাকে বলা হয় অধিকার বিধি। তাই কি বলা হয়? অধিকার বিধি। যে কোনো বিধিতে যখন তার যে অধিকারী সেইটা যখন বোঝায়, তখন তাকে বলা হয় অধিকার। যেমন কর্মজন্য ফলস্বাম্য বোধক বিধির অধিকার বিধি যজেত স্বর্গ কাম। এই যে স্বর্গ কাম, যে স্বর্গ চাই সেই কি করবে? যাগ করবে। তাহলে এই যে যাগ করার ফল কি? স্বর্গ। তাহলে তার যে স্বামী কে হবে, যে হবে, সেই কি করবে? যাগ করবে। তাহলে এর দ্বারা কাকে বোঝালো? স্বামীকে বোঝালো। তার জন্য এটা কি বিধি হয়ে গেল? তার জন্য অধিকার বিধি হয়ে গেল। যেমন স্বরাজ্যম, যে স্বরাজ্য চায়, যে সে কি করবে? না জ্যোতিষ্ঠম যাগ করবে। বা স্বর্গ, বা যে স্বর্গ চায় সে জ্যোতিষ্ঠম যাগ করবে। যে স্বরাজ্য চাইবে সে বাজপেয় যাগ করবে। তাহলে যে স্বরাজ্য কাম, যা স্বরাজ্য আছে বা যে চায়, সে হচ্ছে কি যাগ করবে? বাজপেয় যাগ করবে। তাহলে যে বাজপেয় যাগের যে অধিকারী, যে স্বরাজ্য কাম, তাহলে সে সেটা করবে। জ্যোতিষ্ঠমেন ইয়া যেটা স্বর্গ কাম, যে স্বর্গ চায় সে জ্যোতিষ্ঠম যাগ করবে। তো জ্যোতিষ্ঠম যাগ তো কর্ম, তাহলে তার ফলের অধিকারীকে? না যে স্বর্গ চাই। তাহলে এই যে ফলের অধিকারীকে, সেইটা যে বিধি বোঝায়, তাকে বলা হয় অধিকার বিধি। যথা ইয়াজেত স্বর্গ কাম। আরেকটা বলা হচ্ছে প্রয়োগ বিধি। প্রয়োগ বিধি মানে হচ্ছে যখন বিধি কি করে? বিধান করে। একসঙ্গে অনেকগুলো কাজের ধরো বিধান করা হলো, সেই বিধান করার সময় কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা তো বোঝা যাচ্ছে না। তাহলে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে, সেই যে ক্রমটা বোঝায় আগে এবং পরে, সেই ক্রম যে বোঝায়, তাকে বলা হয় প্রয়োগ বিধি। ওই জন্য বলে যে প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি প্রয়োগ বিধি, অথবা অঙ্গানাম ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। অঙ্গ, যে সমস্ত অঙ্গের কথা বলা হয়েছে, আর যাগপত্রে তার বিভিন্ন অংশ থাকে, সেখানে যে ক্রমে হবে সেই ক্রমটা যে বিধি বোঝায়, তাকে বলা হয় প্রয়োগ বিধি। অথবা বলা হয় যে প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি। কারণ প্রাসু মানে কি? প্রাসু মানে তাড়াতাড়ি। ভালো করে খেয়াল করে দেখো, কোনো কাজ তাড়াতাড়ি কখন হয়? যদি আমার ক্রমটা ঠিকঠাক মেনটেন থাকে। আমি যদি একটা কোনো অনুষ্ঠান করব, সেখানে যদি আমি আগে থেকে সাজিয়ে নিই, আচ্ছা আমি আগে মঙ্গলাচরণ করব, তারপরে আমার এই বক্তৃতা হবে, তারপরে আমার গান হবে, নাচ হবে, এই হবে, আমার অনুষ্ঠান শেষ হয়ে গেল, তাহলে আমার অনুষ্ঠানটা কি হবে? সুন্দর হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি স্টেজে গিয়ে যদি ভাবি আরে আগে মঙ্গলাচরণ করবো, ও করবে না সে করবে, আমি যদি এইসব যদি ইতস্তত করতে থাকি, তাহলে আমার কাজে কি হয়? বিলম্ব হবে। তাহলে আমার যদি ক্রমটা যদি আমার নির্দিষ্ট হয়ে যায়, তাহলে আমার কাজে কি আসবে? দ্রুততা আসবে। তার জন্য ক্রমটা প্রয়োগ বিধি বোঝায় বলে এটা কি করে? প্রাসু ভাবকে বুঝিয়ে দেয়, মানে কাজ তাড়াতাড়ি শেষ করতে এটা কি করে? সাহায্য করে। কারণ কোনো জায়গায় যদি ক্রম না ঠিক থাকে, তাহলে সেই কাজ যদি 1 ঘন্টা লাগার জায়গায় 2 ঘন্টা লেগে যাবে। প্ল্যান যদি না ঠিক থাকে, তার মানে এই ক্রম বোঝায় বলেই এই বিধিকে বলা হয় প্রয়োগ বিধি। তার জন্য দুটো লক্ষণ দিয়েছে, অঙ্গানাম ক্রমবোধক বিধি ক্রম বোঝায়, অথবা প্রয়োগ প্রাসুভাবক বোধক বিধি। যদিও দুটো লক্ষণ করা হয়েছে, দেখতে তাৎপর্য দেখতে গেলে একই, কারণ দুটোরই লক্ষ্য একই, তাড়াতাড়ি যোগ্যটা কি করা, যে কাজ আছে ঠিকঠাক করে শেষ করা। কারণ সেই ক্রমে যদি না যায়, তাহলে তো 1 নম্বর তো পূর্ণ হবে না বা স্বর্গ প্রাপ্তি হবে না। তাছাড়াও কি হবে? ইতস্ত হলে আমার কর্মে দেরি হবে। তার জন্য সেই ক্রমটা যে বিধি বোঝায়, তাকে কি বলা হয়? প্রয়োগ বিধি। তাহলে উৎপত্তি বিধি কাকে বললাম? না যে কর্মের স্বরূপকে বোঝায়। বিনিয়োগ বিধি কাকে বলা হলো? না বিনিয়োগ হচ্ছে যে প্রধান এবং অপ্রধান তাদের মধ্যে যে সম্বন্ধ, কে প্রধান আর কে অপ্রধান, কে উপকারক কে উপকার্য, এই যে সম্বন্ধটা
যে বিধি বোঝায় তাকে বিনিয়োগ বিধি বলে। অধিকার বিধি কাকে বলে? না যে যাগ করা হবে তার যে ফল উৎপত্তি হবে, ফলের উৎপত্তি তার স্বামী কে হবে, মানে তাই যাগের অধিকারী কে, সেইটা যে বিধি বোঝায় তাকে অধিকার বিধি বলে। আর যে কোন ক্রমে কাজটা হবে এই জিনিসটা বোঝায় তাকে বলা হয় প্রয়োগ বিধি, অথবা যে বিধি কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া সেটা বোঝায় তাকে বলা হয় প্রয়োগ বিধি। যেন প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি প্রয়োগ বিধি, অথবা ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। এই যে উৎপত্তি বিধি বলা হলো এর আর কোনো অংশ নেই, কিন্তু বিনিয়োগ বিধি এবং প্রয়োগ বিধি, বিনিয়োগ বিধির আবার 6টা অঙ্গ আছে। কটা অঙ্গ আছে? 6টা অঙ্গ আছে। এখানে অঙ্গ মানে আর কিছু নয়, অঙ্গ মানে উপকারক। বিনিয়োগ বিধি কি বললাম, যে কে প্রধান আর কে অপ্রধান এইটা কি করে, নির্ণয় করে। এই নির্ণয় করতে তার 6জন হেল্পার আছে। 6জন কি আছে? হেল্পার আছে, এবং সেগুলোকেই বলা হয় বিনিয়োগ বিধির 6টা অঙ্গ। সেই 6টা হেল্পার কে কে এখানে লিস্ট করে দেওয়া আছে: শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, স্থান এবং সমাখ্যা। তাহলে এই 6টা হচ্ছে কার উপকারক? বিনিয়োগ বিধির হেল্পার হচ্ছে এই 6টা অঙ্গ: শ্রুতি, লিঙ্গ, বাক্য, প্রকরণ, স্থান এবং সমাখ্যা। ঠিক সেরকমই প্রয়োগ বিধিরও আমাদের কটা উপকারক আছে? 6টা উপকারক আছে। তাই প্রয়োগ বিধির আমরা পরবর্তীকালে গিয়ে কটা অঙ্গ পাবো? 6টা অঙ্গ পাবো। তাহলে আমরা প্রথমেই কি পাচ্ছি? উৎপত্তি বিধি। উৎপত্তি বিধি যে কর্ম একটা কোনো কিছু বিধান করা হয়েছে সেটা যেটা বোঝায় তাকে উৎপত্তি বিধি বলে। আমি বিনিয়োগ বিধি কাকে বললাম? না উপকার্য উপকারক কে, এই যে সম্বন্ধটা, কে প্রধান আর কে অপ্রধান তাদের মধ্যে যে সম্বন্ধ সেটা যে বোঝাবে তাকে বিনিয়োগ বিধি বলা হবে। এখানে দধনা জুহতে একটা জাস্ট উদাহরণ দেওয়া আছে, এইটার আরো অন্যান্য উদাহরণ হয়। আমি একটা একটা করে উপকারক নিয়ে আসছি। শ্রুতি, কোনো যখন আমি বেদের বাক্য পাবো সেখানে কে প্রধান এবং কে অপ্রধান তাদের মধ্যে যে সম্বন্ধটা সেটা নির্ণয় করতে সাহায্য করে শ্রুতি। শ্রুতি মানে কি? নিরপেক্ষ রাবাহা শ্রুতিহি। নিরপেক্ষ রাবাহা শ্রুতি। নিরপেক্ষ রাব হচ্ছে কি না শ্রুতি। এখানে নিরপেক্ষ কেন বলা হয়? তার কারণ এখানে অন্য কারোর অপেক্ষা থাকে না, সাক্ষাৎ শুনলেই বোঝা যায় যে কে প্রধান আর কে অপ্রধান। যেমন দধনা জুহতি, এখানে অন্য কিছু বিচার করতে হয় না, যে দধি শব্দই, দধি কি উপকারক, তার কারণ দধনা এখানে তৃতীয়া আছে। তাই তৃতীয়া বিভক্তি শুনলেই, শোনা মাত্রই এখানে আমার নির্ণয় হয়ে যায় যে দধি হচ্ছে কি না দধি হচ্ছে আমার উপকারক। বৃহীন প্রোক্ষতি, ব্রীহিকে কি করা হয়? প্রক্ষণ করা হয়। তাহলে প্রক্ষণের উদ্দেশ্যকে না ব্রীহি, প্রক্ষণের উদ্দেশ্যকে, তাহলে ব্রীহি এবং প্রক্ষণ দুটো কাজ আছে। তাহলে এখানে উদ্দেশ্যকে না ব্রীহি, তাহলে ব্রীহি কি হলো? প্রধান হলো। প্রক্ষণ কি হলো? অঙ্গ। কারণ যার উদ্দেশ্যে করা হয় সে প্রধান হয়। তাহলে কে প্রধান আর কে অপ্রধান নির্ণয় হয়ে গেল। দধনা জুহতি, জুহতি মানে কি? হোমম ভাবয়ে, তাহলে দধি প্রধান না হোম প্রধান? হোম প্রধান। কেন? দধনা এখানে তৃতীয়া আছে। তাহলে এর দ্বারা কে প্রধান কে অপ্রধান নির্ণয় হয়ে গেল। সেরকমই লিঙ্গ অনেক জায়গায় কে প্রধান আর কে অপ্রধান সেটা নির্ণয় করতে আমাদের সাহায্য করে। যেমন যে বর্হির দেব সদনম দামি, আমাদের কি, আমাদের উদাহরণ কি আছে? বর্হির দেব সদনম দামি। লিঙ্গ প্রমাণ। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কি করে না লিঙ্গ হচ্ছে বলছে শব্দ সামর্থ্যম লিঙ্গম। শব্দ সামর্থ্যম লিঙ্গম। এখানে ভালো করে দেখো, এইখানে বর্হির দেবা সদনম দামি শব্দ সামর্থ্য মানে রূঢ়িবশত যেখানে নির্ণয় করা হয়। একটা জিনিস দেখো, একটা অর্থ, একটা শব্দের 2-3 ভাবে অর্থ প্রতিপাদন হতে পারে। যেমন পঙ্কজ শব্দের রূঢ়ি অর্থ কি? পদ্ম। পঙ্কজ শব্দের যৌগিক অর্থ কি? না পঙ্কে জায়তে ইতি পদ্মম, যে পাকে জন্মায় তাকে কি বলা হয়? পদ্ম। সেই দৃষ্টিতে শেওলাও কিন্তু পদ্ম বা পঙ্কজ। রূঢ়ির দৃষ্টিতে পঙ্কজের অর্থ কি? শুধুমাত্র পদ্ম। আর আমরা জানি যে যোগাদ রূঢ়ির বলিয়সি, যৌগিকের থেকেও বলবানকে রূঢ়ি, প্রসিদ্ধ যে অর্থ। তাই আমরা শেওলাকে কখনো পঙ্কজ বলি না, যদিও পাই। এখানেও ঠিক সেরকম বর্হি শব্দের অর্থ যেটা বর্হন করা যায়, বর্হন করা মানে যেটা কাটা যায়, তাকেই কি বলা হয়? বর্হি বলা হয়। তাকেই কি বলা হয়? বর্হি বলা হয়। তাহলে বর্হি দেব সদনম দামি, এইখানে এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি কার অঙ্গ? এই মন্ত্রটি
কার অঙ্গ? কারণ বর্হি শব্দের কি অর্থ? বর্হি শব্দের অর্থ যাকে বর্হন করা যায়। যেমন তৃণ শব্দের অর্থ যাকে তর্দন করা যায়, মানে কাটা যায়। তার মানে বর্হি শব্দের আপাত দৃষ্টিতে যৌগিক অর্থ ধরলে বর্হি শব্দের অর্থ যে তৃণ বা ঘাস। তাহলে এখন যদি খেয়াল করে দেখা যায়, তাহলে বর্হি মানে কুশও হতে পারে, বর্হি মানে কাশও হতে পারে, বর্হি মানে উলাপও হতে পারে। তাহলে এখানে কার অঙ্গ হবে? কুশের অঙ্গ হবে, উলাপের অঙ্গ হবে, না কার অঙ্গ হবে? তাহলে সেখানে রূঢ়ি কি? বর্হি শব্দের রূঢ় অর্থ হচ্ছে কুশ। প্রসিদ্ধ অর্থ বশত এখানে কার অঙ্গ হবে? না কুশের অঙ্গ হবে। তাহলে এই যে এখানে নির্ণয়টা যে করা হলো, কি কি ধরে করা হলো? না এখানে শব্দের সামর্থ্য ধরে রূঢ়িবশত করা হলো। তাই এখানে লিঙ্গ প্রমাণের সাহায্যে কার অঙ্গ হলো সেটা বুঝিয়ে দেওয়া হলো। তাহলে এটা কোন? না কুশকর্তনে এই মন্ত্রের বিনিয়োগ, বা এই মন্ত্র সেখানে কি হবে? অঙ্গভূত হবে। উলপ কর্তনে অথবা কাশ কর্তনে কিন্তু নয়। তাহলে সেটা আমার কোথা থেকে বুঝতে পারলাম? না সেটা আমি এই লিঙ্গ প্রমাণের সাহায্যে বুঝতে পারলাম। তারপরে আমার কি আসছে? বাক্যম। বাক্যমের লক্ষণ কি বলছে? সমভিহারো বাক্যম। সমভিহারো বাক্যম। এই যে বাক্যে যে প্রমাণগুলো আছে, এইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে এত দূর পর্যন্তই থাকলো।